এনবিআর কর্মীদের ভয়ের কিছু নেই। শাটডাউন কর্মসূচির নামে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে, হুঁশিয়ারি চেয়ারম্যানের। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের উন্নয়ন সম্ভব নয়, জানালেন গভর্নর। জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শুরু। নিরাপদ খাদ্য নিশ্চিতে টেস্টিং সক্ষমতা বাড়াচ্ছে সরকার। আধুনিক ল্যাব তৈরিতে ২৫০০ কোটি টাকার প্রকল্প। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক। ৬ মাসের চুক্তিতে কাজ করবেন আগের শ্রমিকরাই। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এনবিআর শাটডাউন কর্মসূচির নামে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা দায়িত্বশীল হয়ে কাজ করবেন তাদের ভয়ের কিছু নেই বলেও জানান চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাজস্ব আদায়ে গতি বাড়াতে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। এনবিআরে ১.৫ মাসের আন্দোলনের পর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির পর দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো কাঠামোতে। এনবিআরের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সরকারের সিদ্ধান্তে ৩ সদস্য ও ১ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বরখাস্ত করা হয় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে, বদলি করা হয় আরও কয়েকজন কর্মকর্তাকেও। এমন পরিস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআরে আতঙ্কের কিছু নেই জানিয়ে তিনি বলেন, শুধু যারা সীমা লঙ্ঘন করেছে তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যায় যাতে তারা না পড়েন, সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি। ২০২৪-২৫ অর্থবছরে ৩,৬৮,১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে, যা প্রায় ৯৫,০০০ কোটি টাকা কম। এ সময় শুল্কায়ন সহজ করা, ব্যাগেজ রুলসের আওতায় প্রবাসীদের ঝামেলা এড়াতে বিশেষ ৩টি সফটওয়্যার চালু হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যাংক খাতের সংস্কার নিয়ে তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকের রিস্ক বেসড সুপারভিশন কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত প্রায় ২০টি ব্যাংকের কাজ পরীক্ষামূলকভাবে শেষ হয়েছে। গভর্নর আরও বলেন, দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে, তাই গ্রাহকরা যেন আস্থা না হারান, সে আহ্বান জানান তিনি। ব্যাংক গভর্নর আরও জানান, কিছু দুর্বল আর্থিক প্রতিষ্ঠান না টিকলেও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা হবে। বিশটা ব্যাংকের সাথে পাইলটিং শেষ হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর 31-এর মধ্যে ৬১টা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে এবং ১ তারিখ থেকে ২০২৬-এর জানুয়ারির ১ তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ২৪০০ কোটি টাকা ব্যয়ে ফুড টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছে সরকার।
যার আওতায় ঢাকায় বিশেষায়িত কেন্দ্রীয় ল্যাবের পাশাপাশি চট্টগ্রাম ও খুলনায় গড়ে উঠবে খাদ্যমান পরীক্ষার অবকাঠামো। সোমবার রাজধানীতে এক সেমিনারে খাদ্য উপদেষ্টা বলেন, আধুনিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় জোর দিচ্ছে সরকার, যা প্রক্রিয়াজাত খাদ্যের রপ্তানি বাড়াতেও ভূমিকা রাখবে। ব্যাকটেরিয়া, জীবাণু কিংবা রাসায়নিকের সংমিশ্রণ সহ নানা কারণে খাবার অনিরাপদ হয়ে ওঠে। এমন খাবার দীর্ঘমেয়াদে প্রাণঘাতী রোগের সংখ্যা বাড়ায়, কমে উৎপাদনশীলতা, চাপ বাড়ে চিকিৎসা ব্যয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, অনিরাপদ খাবারের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বছরে $110 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়। দেশের বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বিশেষ কর্তৃপক্ষ প্রায় 1 যুগ ধরে কাজ করছে। এসডিজি বাস্তবায়নে ক্ষুধামুক্ত স্বাস্থ্যকর জাতি গঠনের অভিষ্ট পূরণে নিরাপদ খাদ্য জরুরি। এজন্য সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড টেস্টিং সক্ষমতা বাড়াতে বড় প্রকল্প হাতে নিয়েছে। অনেক প্যাকেট ফুড বিভিন্নভাবে আসছে, তো এইগুলি বাজারজাতকরণের আগে যাতে যথাযথভাবে দেখে নেওয়া যায়, পাশাপাশি যারা এসব বিধিবিধান মানবে না খাদ্যকে নিরাপদ রাখার জন্য, তাদের যাতে আইনের আওতায় আনা যায়, এর উদ্দেশ্যে এই প্রজেক্টটা করা হয়েছে। তার জন্য আপনার ঢাকায় একটা সেন্ট্রাল ল্যাবরেটরি হবে। বছরে বাংলাদেশ $100 কোটি প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি করে, যার বড় অংশই খাদ্যপণ্য। বিশ্ব স্বীকৃত ল্যাব সুবিধা এমন রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুইটা ল্যাবের মধ্যে যদি পার্থক্য দেখা যায় টেস্ট রেজাল্টে, তাহলে এটা বিচারকারী কোনো ল্যাব নাই। তা আমাদের যে ল্যাবটা তৈরি হচ্ছে, যেটা এটা রেফারেন্স ল্যাব, অর্থাৎ আলটিমেট যে উনি যেটা বলবেন সেটাই ফাইনাল রেজাল্ট। রপ্তানি প্রক্রিয়া সহজ হবে বলতে তার টেস্ট তার বাইরে যেতে হবে না, আমার এখানে টেস্ট করে আমি যে রেজাল্ট দিব সেটা সবাই মানবে। সেমিনারে বলা হয়, জাইকার 2000 কোটি টাকা ঋণে 10 বছর মেয়াদী প্রকল্পে থাকবে প্রশাসনিক ভবন নির্মাণ, জনবলের প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ। এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় জোর দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংক এবং আর্থিক খাত নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। বিস্তারিত জানতে তার সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছি। শফিউল আলম সুজন, আজকে মূলত কি বিষয়ে গভর্নর আপনাদের সামনে তুলে ধরেছেন? ব্যাংক খাতের সংস্কার আসলে কোন পর্যায়ে রয়েছে? আজকে যে গভর্নর বক্তব্য রেখেছেন বা আমাদের সংবাদ সম্মেলনে মূলত আজকে যে রিস্ক বেস ম্যানেজমেন্ট, যে হচ্ছে ব্যাংক খাতে আসলে ঝুঁকি যেই আছে সেই ঝুঁকি নিরূপণ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পদক্ষেপগুলি হচ্ছে যে প্রথম পর্যায়ে আজকে হচ্ছে কিন্তু 20টি ব্যাংকের হচ্ছে এমডিদের সাথে বৈঠক ছিল। সেই বৈঠকের মাধ্যমে তারা কিন্তু প্রাথমিকভাবে যে ব্যাংকগুলো যে কী পরিমাণ রিস্ক আছে এবং ভবিষ্যতে আসলে এই রিস্ক মোকাবেলার জন্য কি করা প্রয়োজন সেই জিনিসগুলি কিন্তু আসলে আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে আসলে সবাই সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকেও স্বাগত জানিয়েছে। ব্যাংকের যে এমডিরা আছে অন্যান্য ব্যাংকের যে 20টি ব্যাংকের, তারা বলেছে যে আসলে এই যে ব্যাংকগুলো আছে সামনে কী ধরনের তাদের অর্থনৈতিক সমস্যা আছে, ভিতরে যে অর্থনৈতিক সমস্যা বিশেষ করে ঋণ খেলাপি আছে এবং তারা এই ঋণ খেলাপিগুলি কীভাবে আসলে কাটাতে পারে, এই জন্য কিন্তু রিস্ক বেস ম্যানেজমেন্ট সেই সিস্টেমের কিন্তু আগাচ্ছে। এই কারণ হচ্ছে যে ব্যাংকগুলি যদি সামনে কোনো কারণে বড় ধরনের ঝুঁকিতে পড়ে, সেই ঝুঁকি মোকাবেলা করতে আসলে বাংলাদেশ ব্যাংকের কি পদক্ষেপ হবে এবং অন্যান্য ব্যাংক এবং এখানে কি করতে পারে, এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মূল কথা ছিল। কিন্তু এরপরে যেসব বিষয়গুলো আসে তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর আগে কিন্তু বারবার বলা হয়েছিল মূল্যস্ফীতি 6 থেকে 7% মধ্যে নামিয়ে আনবে। আজকেও আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছিলাম। সেই মূল্যস্ফীতি কিন্তু বলা হয়েছে যে এই জুন প্রান্তিক শেষে পর্যায়ে যখন আসলে মূল্যস্ফীতি যে এই সংখ্যাটা আসবে সেখানে কিন্তু কমে আসবে। কিন্তু যেই আশানুরূপ এই মূল্যস্ফীতি কমানোর কথা এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার বলেছিল, কিন্তু তখন কিন্তু আজকে থেকে একটু সরে এসেছে, এটা আমাদের মনে হচ্ছে।
আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে ডলারের রিজার্ভ আছে সেই রিজার্ভ কিন্তু বলা হচ্ছে যে এখন পর্যাপ্ত, এবং এই সার্বিক অর্থনীতি দিয়ে যদি বলা যায় সেই মোটামুটি যে সন্তুষ্ট যে বাংলাদেশ ব্যাংক সঠিক পথেই আগাচ্ছে, এবং ব্যাংকগুলোর যে সংস্কার আছে এবং এই সংস্কার কিন্তু চলমান। সর্বোপরি যদি বলা হয় এবং বলতে চাই যে এই যে বাংলাদেশ ব্যাংকের সংস্কার, রিজার্ভের যে ইস্যু এবং অন্যান্য যে ব্যাংক খাতের যে সংস্কার এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন, সব কিন্তু রাজনৈতিক সদিচ্ছা কিন্তু খুব বেশি প্রয়োজন। বিশেষ করে আপনি জানেন যে 5 থেকে 6টি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে দুর্বল 5 থেকে 6টি ব্যাংক এই একীভূত হওয়ার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে যেই কথা বলেছেন সেটা হচ্ছে যে আজকে উনি একটি কথা উল্লেখ করেছেন, যদি কোনো ব্যাংক যদি মনে করে যে তারা অর্থনৈতিকভাবে আসলে স্বাবলম্বী হবে বা তারা আসলে অন্তর্ভুক্ত হতে চায় না, এবং অন্তর্ভুক্ত না হওয়ার পিছনে তাদের যুক্তি এবং অর্থনৈতিক যে ব্যাখ্যা আছে এবং তাদের রিস্ক ম্যানেজমেন্ট কি হতে পারে, সার্বিকভাবে যদি তারা বাংলাদেশ ব্যাংকে সন্তুষ্ট করতে পারে বা তাদের অর্থনৈতিক প্রতিবেদন যদি স্ট্রং করতে পারে বা দেখাতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে এই ক্ষেত্রগুলো তারা বিবেচনা করে কোনো ব্যাংক যদি আবার মার্চ থেকে সরে আসতে চায় সেই ক্ষেত্রেও তারা বিবেচনা করবে, তারা ইচ্ছা করলে সেই সিদ্ধান্ত। ধন্যবাদ শফিউল আলম সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গত বছর মার্চে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল খালাস হয় সমুদ্রের নিচের পাইপলাইনে, কিন্তু এখনও বাণিজ্যিক ব্যবহারে আসেনি 7,000 কোটি টাকার প্রকল্পটি। বিপিসি বলছে পরিচালন ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্র হয়েছে। আগামী জানুয়ারিতে প্রকল্প চালুর আশা সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন বড় বিনিয়োগের সুফল পেতে দরপত্র প্রক্রিয়া দ্রুত করতে হবে। কম খরচে দ্রুত জ্বালানি তেল খালাসে 2015 সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা এসপিএম প্রকল্প হাতে নেয় সরকার। চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় প্রায় 5,000 কোটি টাকা, পরে 3 দফায় বেড়ে হয় 7,125 কোটি। গত বছরের মার্চে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে পরীক্ষামূলকভাবে তেল খালাস হয়। মহেশখালী স্টোরেজ থেকে ডিজেল নেওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে, আর গত আগস্টে পুরো প্রকল্প হস্তান্তর করে চীনা ঠিকাদার। কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারের অভাবে অলস পড়ে আছে অবকাঠামোটি। বিপিসি বলছে ঠিকাদার নিয়োগে দরপত্র জমার সময় শেষ হচ্ছে 8 জুলাই। লাকিলি আমরা যদি পেয়ে যাই, একজন কম্পিটেন্ট অপারেটর পেয়ে যায়, তাহলে এটা তাদেরকে ম্যানুফ্যাকচারিং টাইম দিতে হয়। ওই যে আপনার মোবিলাইজেশন পিরিয়ড 3 মাস সময় লাগে। এটা টাগবোট সংগ্রহ করতে হবে, বেশ বড় কাজ। তো এটা আমরা যে লগ করা হয়েছে যে টাইম ফ্রেম, জানুয়ারিতে আপনার অপারেশনে যেতে পারবো। বিপিসি জানায় প্রকল্পে 3 বছরের জন্য পরিচালন ঠিকাদার নিয়োগ হবে। তারপর নিয়ন্ত্রণে নেবে বিপিসির পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেল খালাসে বছরে 800 কোটি টাকা সাশ্রয়ের সুযোগ দ্রুত কাজে লাগানো উচিত। যদিও এটা জীবাশ্ম জ্বালানি, কিন্তু যেহেতু এটা আমাদের ব্যবহারের ইমিডিয়েট কোনো বিকল্প নেই, সুতরাং সেদিক থেকে হয়তো এটির এই লাইনটি যদি দ্রুত ব্যবহার করা যায় তাহলে আসলে সরকারের অর্থ সাশ্রয় হবে। এই মুহূর্তে সরকারের যেহেতু রাজস্ব ঘাটতি রয়েছে, রাজস্ব একটা চাপ রয়েছে, সেখানে এই ধরনের একটা সাশ্রয় সরকারের আর্থিক প্রণোদনার হিসেবেই সেটাকে বিবেচনা করা যেতে পারে। এসপিএম প্রকল্পের 2 পাইপলাইনে বছরে খালাস করা যাবে 90 লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার কাজটি চিটাগাং ড্রাই ডক বুঝে নিয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সচিব ওমর ফারুক জানান, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএমে কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আপাতত 6 মাসের জন্য চুক্তি হয়েছে। টার্মিনালটিতে আগের শ্রমিকরাই কাজ করবে, শুধু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইপ পাওয়ারটেক। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল সব কিছুই আগের মতোই আছে।
এবং সাইপরটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সবকিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, আমরা দেখলাম যে দীর্ঘ প্রায় 15-16 বছর পরে এই যে পরিচালনায় কিন্তু নতুন যেভাবে যুক্ত হলো নৌবাহিনী, এতে করে এই যে এনসিটির পরিচালনায় কী ধরনের গুণগত পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা? প্রায় 15 বা 16-17 বছর পর এনসিটি, যেটা নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা চট্টগ্রাম বন্দরের সবচাইতে বড় কন্টেইনার টার্মিনাল, সেটার পরিচালনা ভার দেয়া হয়েছে ড্রাইডক, যেটা নৌবাহিনীর পরিচালনাধীন একটা প্রতিষ্ঠান। এটা মূলত ড্রাইডক হচ্ছে চট্টগ্রাম ড্রাইডক, চিটং ড্রাইডক হচ্ছে মূলত জাহাজ মেরামত এবং নির্মাণের কাজ করে। এটা আগে ইস্পাত কর্পোরেশনের অধীনে থাকলেও সম্প্রতি এটা নৌবাহিনীর নৌ মন্ত্রণালয়ের অধীনে এটা পরিচালিত হচ্ছে এবং এই সবচেয়ে বড় যে কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের এনসিটি, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি, সেটা পরিচালনার ভার আজ থেকে কাজ শুরু করেছে চিটং ড্রাইডক। আমাদেরকে যেটা বন্দরের তরফ থেকে জানানো হয়েছে, গত রাত 12টার পর মূলত আগের যে প্রতিষ্ঠান সাইপরটেক, যারা 17 বছর ধরে এই টার্মিনালের কাজ করে আসছিল, তাদের চুক্তি শেষ হয়। সেই হিসাবে নতুন করে তারা ড্রাইডককে গত রাত 12টা থেকে দায়িত্ব বুঝে নেয় চিটগাং ড্রাইডক, তারা কাজ শুরু করেছে। এবং আমি একটু আগে আলাপ করেছিলাম চট্টগ্রাম বন্দরের সচিবের সাথে, তিনি বলেছেন আজকে দেখছেন নিশ্চয়ই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তিনি বলেছেন চিটগাং ড্রাইডক যে নতুন পরিচালনা ভার নিয়ে তারা এই টার্মিনালের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ সুন্দরভাবে চলছে। এবং তিনি বলছেন যারা আগে থেকে যারা শ্রমিক ছিলেন, প্রায় 3,500 থেকে 4,000 মতো শ্রমিক যারা অপারেটর ছিলেন, তারাই মূলত এই কার্যক্রমগুলি চালাবেন এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এবং আপনি যে প্রশ্নটা করলেন, আসলে এই এনসিটি টার্মিনাল এটা চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এখানে যে 4টা টার্মিনাল আছে তার মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল। এখানে জানেন যে 4টা জেটি আছে এবং এই জেটির মধ্যে বড় জাহাজ 4 জেটিতে ভিড়তে পারে এবং এখানে সাধারণত এই টার্মিনালে প্রায় 30টা কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে এবং এখন পর্যন্ত এখানে 17 থেকে 18, অনেক সময় 20টা পর্যন্ত কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে। এবং যে নতুন চ্যালেঞ্জ হচ্ছে এই প্রতিদিনের এই যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে সময়টা যদি বাড়ানো যায়, পরিমাণটা বাড়ানো গেলে এই চ্যালেঞ্জটা মূলত চিটং ড্রাইডকের উপর আছে এবং তারা মনে করছেন তারা সেই সক্ষমতা অনুযায়ী তারা তাদের। ধন্যবাদ আলমগীর সবুজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সানেম পরিচালিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করছে তরুণরা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে মত দিয়েছেন 21.45% তরুণ। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84% ভোট। সানেমের জরিপে আরও উঠে আসে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। দেশের সব বিভাগের ওপর চালানো এমন জরিপে অংশ নেন 15 থেকে 35 বছর বয়সী 2,000 মানুষ। নতুন 7 মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন। বসুন্ধরার ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এ কার ব্যাটারি উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী তাহসান খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও নিশাত তাসনিম বলেন, দেশে গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় 5 লাখ ইউনিট।
বাজারের আকার 300 কোটি টাকার বেশি। তিনি বলেন, সম্ভাবনাময় এই বাজার চাহিদা পূরণে গবেষণা চালাচ্ছে ওয়ালটন টিম। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের প্রযুক্তি, যা নিশ্চিত করবে উন্নত পারফরম্যান্স। ওয়ালটন জানিয়েছে, নতুন এ ব্যাটারিগুলো পাওয়া যাবে 8,650 থেকে 15,600 টাকার মধ্যে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি প্রধান সূচক ডিএসসিএক্স বেড়েছে 82 পয়েন্টের বেশি। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স বেড়ে দাঁড়িয়েছে 4,976.16 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসসিতে মোট 396টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে 378টির, 73টির দর কমেছে, অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন ডিএসসিতে 573 কোটি 46 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে 67 কোটি 27 লাখ টাকা। এর আগে গত 5 মে ডিএসসির লেনদেন 584 কোটি 2 লাখ টাকা হয়েছিল। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক 184.15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,812.20 পয়েন্টে। লেনদেন হয়েছে 4 কোটি 66 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।